আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায় টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে কি আছে দেখো, তড়িৎ রাসায়নিক কোষ। তো এর আগে কিন্তু আমরা অষ্টম অধ্যায়ে নানান রকম কোষ নিয়ে কথা বলি, তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কোষ নিয়ে আমাদের আলোচনা করতে হয়। সো আমাদের এই পর্বে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, সো চলো আমরা একটা কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি যে এখানে আসলে প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তো আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনটি ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এখানে যে চারটা যে অপশন দেওয়া হয়েছে এর মধ্যে কে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। তো কপার সালফেট একটা যৌগ, অবশ্যই হবে না। ইথানোয়িক অ্যাসিড যৌগ হবে না। ক্ষারের দ্রবণ যে কোনো একটা ক্ষার হতে হলে তো যৌগ লাগবে। সো অনলি গ্রাফাইট। আমরা জানি গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এবং গ্রাফাইট সে তার এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? আয়রন, সালফার, লবণের দ্রবণ, অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড হচ্ছে না কারণ যৌগ বিধায়, আর লবণের দ্রবণ এটাও একটা যৌগ বিধায় হচ্ছে না। সালফার একটা অধাতু, তার কাছে মুক্ত ইলেকট্রনই নাই, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? আয়রন একটা ধাতু, এবং ধাতু যেহেতু অবশ্যই তার কাছে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে, এবং সে এই মুক্ত ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, মুক্ত ইলেকট্রন দ্বারা আমি এটাই বুঝাচ্ছি যে সর্ববহিস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন থাকে আর কি, যেগুলো কিনা নিউক্লিয়াস দ্বারা কম পরিমাণ বলে আকৃষ্ট হয়। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে দেখো, গ্রাফাইট একটা অধাতু হওয়া সত্ত্বেও এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলো সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর ধাতুর হচ্ছে সর্ববহিস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন থাকে, যেগুলো কিনা নিউক্লিয়াসকে খুব বেশি পরিমাণ বলে আকৃষ্ট করে না, বিধে আমাদের এখানের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। 21-এর অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ। মৃদু কথার অর্থ কি বলতো? মৃদু কথার অর্থ হচ্ছে শক্তিশালী না বা সবল না। এক কথায় কোনটি সবল তড়িৎ বিশ্লেষণ পদার্থ হতে পারবে না। আচ্ছা, সো এখান থেকে অ্যান্সার হবে কি? পানি, H2O, পানি। আচ্ছা, এবারে দেখো নেক্সট কোশ্চেন, কোনটি মৃদু তড়িৎ। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, মৃদু তড়িৎ এখানে এটি বোঝানো হচ্ছে যে আমরা তো জানি যে সবল তড়িৎ বিশ্লেষণ পদার্থকে পানিতে দেওয়ার সাথে সাথে সে খুব দ্রুত পজিটিভ এবং নেগেটিভ আয়ন তৈরি করতে পারে। আর মৃদু সেগুলো কি খুব দ্রুত আয়ন তৈরি করতে পারে না। সো পানি কিন্তু দেখো, এখানে তুমি বাকি অপশনগুলো ফলো করো। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ খুব দ্রুত পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি করতে পারবে, ক্যাথোড অ্যানোড দ্বারা চার্জ মুক্ত হতে পারবে। সালফিউরিক অ্যাসিড, আচ্ছা, কপার সালফেট, এগুলো সবগুলোই কিন্তু আয়নিক যৌগ। আর পানি একটা সমযোজী যৌগ। পানির তড়িৎ তীব্র পানির হচ্ছে যেটা বলা যায় যে তড়িৎ বিশ্লেষণের মাত্রাটা খুবই কম। আমরা তড়িৎ বিশ্লেষণের মাত্রা বাড়ানোর জন্য সেখানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, এতই পরিমাণে মাত্রাটা কম। আচ্ছা, সো এখানে পরেরটাতে ফলো করো। দেখো পরেরটাতে বলছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে হবে ইথানোয়িক অ্যাসিড। কেননা বাকি অপশনগুলো তোমরা দেখো, বাকি অপশনগুলোতে কিন্তু সবগুলো মানে যৌগ জাস্ট আগের মতোই, আমাদের যে সোডিয়াম ক্লোরাইড বলো বা সোডিয়াম কপার সালফেট বলো, সালফিউরিক অ্যাসিড বলো, তো এরা সবাই কিন্তু তীব্র। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এখানে ক নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা এর পরের অংশে। পরের অংশে কি বলছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কোনটা আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে? খেয়াল করো। আচ্ছা, গলিত ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম এটা হচ্ছে সিঙ্গেল ধাতু, হবে না। চিনি একটা সমযোজী বন্ধন, হবে না। ইথানল সমযোজী বন্ধন, হবে না। আর হবে খ নাম্বারটা, গলিত ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ এবং গলিত বলছে, কঠিন বলে নাই। সো তাহলে তুমি ক্যালসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস এভাবে ডিভাইড করে তুমি এখান থেকে সঠিক অ্যান্সারটা সহজেই পেয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে আচ্ছা আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে ঋণাত্মক আধানযুক্ত আয়নের কাজ কি? তো ঋণাত্মক আধানযুক্ত বলতে আসলে কাকে বোঝানো হয়? ঋণাত্মক আধানযুক্ত বলতে বোঝানো হয় আমাদের অ্যানায়নকে। যে অ্যানায়ন হবে সেই অ্যানায়নটাকে বলি আমরা ঋণাত্মক আধানযুক্ত। তাহলে ঋণাত্মক আধানযুক্ত আয়ন, ফর এক্সাম্পল তুমি একটা আয়ন কল্পনা করতে পারো, ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়ন কি করে বলো তো? অ্যানোডে ইলেকট্রন প্রদান করে। যেহেতু একটা অ্যানায়ন, তাহলে সে অবশ্যই অ্যানোডে যাবে এবং অ্যানোডে গিয়ে কি করবে? সে ইলেকট্রন প্রদান করবে। সো এইটাই সত্য যে আমরা জানি যে অ্যানায়ন সমূহ অ্যানোডে যায়, অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হয়। সো চার্জ মুক্ত হওয়ার জন্য সে অ্যানোডে গিয়ে কি করে? ইলেকট্রন প্রদান করে। আচ্ছা, এবারে যাচ্ছে তার পরবর্তী অংশে। দেখো কোনটি ক্যাথোড তড়িৎ দ্বারা চার্জ মুক্ত হবে? কোনটা ক্যাথোড তড়িৎ দ্বারা চার্জ মুক্ত হবে? এই ক্ষেত্রে তোমাকে সক্রিয়তা সিরিজটার হেল্প নিতে হবে। আমরা জানি সক্রিয়তা সিরিজে যে আয়নটা নিচের দিকে থাকে সেটি আগে চার্জ মুক্ত হয়। তো এখানে বলছে কি দেখো, ম্যাগনেসিয়াম সে বেশি সক্রিয়, কে না কে ম্যাগাইভার, মানে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়। ম্যাগনেসিয়াম এলো যেন ফিরে গিয়ে, এই যে ফিরে গিয়ে, তো এফিটাও শুরুতে। সোনা তার মানে এসএন বা
পাবে পিবি। দেখো তাহলে তোমার সক্রিয় সিরিজে সব থেকে নিচে হচ্ছে পিবি আয়ন। সো যেহেতু সক্রিয় সিরিজের সবার শেষে পিবি আয়ন, তাহলে এই জন্য কিন্তু পিবি আয়নটা বা লেড আয়নটা চার্জ মুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে তোমরা সব সময় কবিতার সাহায্য নিবা, যেই আয়নটা তোমার কবিতার যে আমরা যে সক্রিয় সিরিজ, কবিতা বলতে সক্রিয় সিরিজকে বোঝাতে চাচ্ছি, এই সক্রিয় সিরিজে যে আয়নটা সবার নিচের দিকে থাকবে সেই আয়নটি কি হবে, সেই আয়নটি হবে চার্জ মুক্ত। আচ্ছা গেল এটা। আচ্ছা দেখো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কি বলতেছে যে কোনটি আগে বিজারিত হবে, কোনটি আগে বিজারিত হবে। সো দেখো 26 নম্বর কোশ্চেন এবং 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার বের করার প্রসেসটা সেম, বাট প্রশ্নে দেখে মনে হবে যেন দুইটা ভিন্ন রকমের কোশ্চেন, কিন্তু আসলে কোশ্চেন কিন্তু সেম। এখানে বলছে কোনটা আগে চার্জ মুক্ত হবে আর এখানে বলছে কোনটা আগে বিজারিত হবে। আচ্ছা আমাকে বলো তো, বিজারিত কি চার্জ মুক্ত হওয়া ছাড়া সম্ভব? বিজারিত হওয়া, বিজারিত হতে হলেও তো চার্জ মুক্ত হতে হয়। সো বুঝতেই পারতেছো। এখন আমরা কবিতার সাহায্যে দেখবো যে কে আগে আর কে পরে। সো এখানে কে না কে ম্যাকাইভার এলো, যেন অ্যালুমিনিয়াম শুরুতে আসতেছে, চার্জ মুক্ত হতে পারবে না। ফিরে গিয়ে সোনা পাবে, হচ্ছে না, লেডও হচ্ছে না। তারপর কি হাই কোথাকার কপার, মানে কোথাকার থেকে কপার। হাজি আজ পিটাবে আমায়, আমায় থেকে এইউ। আসলে এইউ এই সিরিজের মানে এই চারটা যে অপশন, এই চারটা অপশনের সবার শেষে আছে গোল্ড। তার মানে কি এখানে আমরা কি করব, এখানে আমরা গোল্ডকে সবার আগে বিজারিত করতে পারবো। আচ্ছা পরের কোশ্চেন, কোন আয়নটি আগে বিজারিত হবে? সিমিলার টাইপের কোশ্চেন। তো দেখি কে না কে ম্যাগাইভার ম্যাগনেসিয়াম বাদ, কে না কে ম্যাগাইভার এলো জেনো, ফিরে গিয়ে সোনা পাবে। জেনো থেকে জিঙ্ক বাদ, সোনা থেকে এসএন বাদ, তাহলে কে থাকতেছে? কপার, অবশ্যই কপার। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার কপার, এখান থেকে পাচ্ছি আমরা এইউ। সো আশা করতেছি এই টাইপের কোশ্চেনে তোমরা এই আমাদের সক্রিয় সিরিজটার হেল্প নিতে পারবা। আচ্ছা ওকে ফাইন, গেল এটা আমাদের এইউ গেল। আচ্ছা এবারে যাচ্ছি আমরা অ্যানায়ন মূলকের কাছে। আচ্ছা অ্যানায়ন মূলকে বলছে কোনটি আগে জারিত হবে। ওকে ফাইন। সো আমাদের একটা কবিতা ছিল এরকম যে নাসায় কোলা ব্যাং ই হাসায়। তো এখানে খেয়াল করো, সবার আগে নাইট্রেট, সক্রিয় সিরিজে সবার আগে তোমার কে নাইট্রেট অধাতুর মধ্যে, তারপরে কে সালফেট, তারপরে ব্রোমিন, তারপরে সবার একদম সক্রিয় সিরিজে সবার নিচে হচ্ছে হাইড্রোক্সিল মূলক। তাহলে সক্রিয় সিরিজে যেহেতু সবার নিচে হাইড্রোক্সিল মূলক, তাহলে এখানে চার্জ মুক্ত কি হবে? এখানে চার্জ মুক্ত হবে আমাদের হাইড্রোক্সিল মূলক। আচ্ছা গেল এটা। এবারে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। কি বলতেছে যে কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ মানে কি? পানি মিশ্রিত। সোডিয়াম ক্লোরাইডটা পানি মিশ্রিত। এর জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, ওএইচ আয়নের ঘনমাত্রা কত গুণ? আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই দেই, ওএইচ আয়নের ঘনমাত্রা কত? ওএইচ আয়নের ঘনমাত্রা 10⁻⁷, ঠিক আছে। আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1, দুইটাই মোলার। তাহলে এখন কত হবে? তাহলে কত গুণ বেশি যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো 10⁶ গুণ বেশি। সো এটা এই ভ্যালুটা একটু ফিক্সড থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1 মোলার আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10⁻⁷ মোলার। সো এখান থেকে 10⁶ গুণ বেশি হবে। আচ্ছা যাবো আমরা নেক্সট প্রশ্নে। কি বলছে দেখো, পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে কত মোল ওএইচ আয়ন প্রয়োজন হবে? ওকে তাহলে আমরা এবার যাচ্ছি এই কোশ্চেনটাতে। এবার আসো, নর্মাল পানির যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন কি করি? এরকম পানি নেই, 4 অণু পানি নেই, ঠিক আছে। 4 অণু পানি নিয়ে আমরা কি পাই? 4 অণু পানি নিয়ে পাই আমরা 4টা হাইড্রোজেন আয়ন এবং 4টা হাইড্রোক্সিল আয়ন, এরকম পাচ্ছি। 4টা হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং 4টা হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি। এবার দেখো 4টা ওএইচ আয়ন, 4টা ওএইচ আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে কি করবে? 4টা ওএইচ জাস্ট অক্সিজেন হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। নর্মাল সেন্স এইটাই বলতেছে। আচ্ছা নেক্সট দেখো কি হচ্ছে, তাহলে এই যে 4টা ওএইচ তুমি এখান থেকে কি বানাতে পারো? অক্সিজেন গ্যাস তৈরি করতে পারো আর 2 অণু পানি নতুন করে তৈরি করতে পারো, H2O, 2H2। তাহলে এই যে O2, খেয়াল করো O2 মানে কি? অক্সিজেন গ্যাস, কত গ্রাম? 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন তৈরিতে ওএইচ আয়ন প্রয়োজন কয়টা? 4টা। তাহলে আমাকে প্রশ্নে বলছে 16 গ্রাম, তাহলে 16 গ্রামে কি অর্ধেক? তাহলে কয়টা হবে? 2টা। জাস্ট 32 গ্রামে যদি 4টা হয়, 1-এ কত আর 16-তে কত? এখান থেকে যা হিসাব করলে আমরা অ্যান্সার পাচ্ছি 2। তার মানে যদি আমি বলতে চাই যে পানির তড়িৎ বিশ্লেষণে যদি আমি 16 গ্রাম অক্সিজেন পেতে চাই, আমার হাইড্রোক্সিল আয়ন লাগবে কয়টা? 2টা। হাইড্রোক্সিল আয়ন লাগবে 2টা। দেখি এখানে 2 কি কোনো অপশনে আছে? ইয়েস, এখানে 2 কিন্তু আমরা অপশনে পাচ্ছি, খ নাম্বার। তাহলে ওএইচ আয়ন প্রয়োজন বা হাইড্রোক্সিল আয়ন প্রয়োজন কয়টা? 2টা। আচ্ছা গেল এটা। আচ্ছা ওকে ফাইন। এবারে দেখো নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? মানে আমি একটা
বেশি সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব যাতে সে ক্ষয় না হয়। সো এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় মানে কেমিস্ট্রি ভাষায় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং বলতে জাস্ট বোঝায় যে একটা বেশি সক্রিয় ধাতুর উপরে আমরা একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব। আচ্ছা ওকে, এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশের কোশ্চেনগুলোতে। দেখো আচ্ছা ফাইন, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলতেছে বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি হয়? বৈদ্যুতিক তার আমরা সবসময় কপার দিয়ে তৈরি করি। কেন? কারণ কপারের মানে আমরা বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা অনেক বেশি, কন্ডাক্টিভিটি অনেক বেশি এবং দামেও অন্যান্য ধাতুর তুলনায় একটু সস্তা বিধায় আমরা কপার দিয়ে বৈদ্যুতিক তার তৈরি করি। আচ্ছা এবারের কোশ্চেন, সঠিক তড়িৎদ্বার কোনটি? সঠিক তড়িৎদ্বার বলতে বোঝানো হয় যে হয়তোবা এখানে আমাদের চারটা অপশনে কিন্তু জারণ হিসেবে দেওয়া। জারণ মানে কি দেখো, আগে সবগুলোই ধাতু ছিল, এখানে অপশনে সবগুলোই আগে ধাতু ছিল, এরপরে তারা আয়নে পরিণত হয়েছে। তাহলে ধাতু থেকে তার আয়নে পরিণত হওয়াটাকে কি হয়েছে, সে ইলেকট্রন অবশ্যই ত্যাগ করছে। একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবো, ধরো লেড থেকে লেড প্লাস হয়েছে, তাহলে অবশ্যই ইলেকট্রন ত্যাগ ছাড়া কি আর লেড প্লাস হইতে পারছে না। তো এখানে দ্বারা বোঝানো হয় অ্যানোড তড়িৎদ্বার সবগুলোকে। এখন আমরা অ্যান্সার হিসেবে কোনটাকে নিব? খেয়াল করো, আমি তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। এটা কেন সঠিক একটু পরে বলছি, বাকিগুলো কেন মিথ্যে সেগুলো বোঝাচ্ছি আগে। প্রথম কথা হচ্ছে সিলভার কখনো দুইটি ইলেকট্রন ত্যাগ করে না, সিলভার একটা, সিলভারের যোজনী 1, তাহলে তার পক্ষে দুইটি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। লেডের যোজনী কত 2 4, তাই না? কিন্তু লেড একটা ইলেকট্রন ত্যাগ করে বসে সম্ভব নয়। তারপর হচ্ছে যে এসএন এর যোজনীও 2 4, বাট সেই ইলেকট্রন ত্যাগ করেছে 3টা, সম্ভব নয়। তাহলে অনলি শুধুমাত্র গোল্ড যার যোজনী 1 ও 3, তাহলে এখানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, সো এটা পসিবল, এটা সম্ভব, কারণ সে 3টা ত্যাগ করতে পারে। বাট বাকি যেই আয়নগুলো আছে তাদের পক্ষে কিন্তু ওই যে কারণে সেইভাবে ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাবিলিটি নাই, বিধায় আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারছি না। আমরা শুধুমাত্র ক নাম্বারটাকে অ্যান্সার হিসেবে বিবেচনা করব। আচ্ছা এবারে দেখো, ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে বা বিদ্যুৎ পরিবহন করে কে? গ্রাফাইট, তাই না? আর কে? নিকেল। দুইটাই ধাতু, মানে সরি, গ্রাফাইটের আছে মুক্ত ইলেকট্রন আর নিকেল তো ধাতু, সো ওর আছে হচ্ছে গ্যাসের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। সো এরা দুজনেই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তাদের বিদ্যুৎটা পরিবহন করতে পারবে। সো 1 ও 3, কয়লা সেই কাজটা পারে না। সো 1 ও 3, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা ওকে, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি কি উৎপন্ন হয়? 1 নম্বর উৎপন্ন হয় হাইড্রোজেন, 2 নম্বর উৎপন্ন হয় ক্লোরিন। আচ্ছা কেন বলো তো, মনে আছে কিনা যে আমাদের সক্রিয়তা সিরিজে সোডিয়াম থেকে হাইড্রোজেন বেশি সক্রিয়, তাই না? সক্রিয়তা সিরিজ, সো আমাদের সক্রিয়তা সিরিজে যদি সোডিয়াম থেকে হাইড্রোজেন বেশি সক্রিয় হয়, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন থেকে সোডিয়ামটা বেশি সক্রিয়, তার মানে কি সোডিয়াম চার্জ মুক্ত হতে পারবে না, হাইড্রোজেনটাই চার্জ মুক্ত হবে। তো হাইড্রোজেন চার্জ মুক্ত হলে তো অবশ্যই আমরা হাইড্রোজেন চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস পাবো। সো 1 ও 2 সঠিক, আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আর সোডিয়াম চার্জ মুক্ত হতো যদি আমরা প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার না করে পারদের বা মার্কারির তড়িৎদ্বার ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে সোডিয়াম চার্জ মুক্ত হতে পারতো। আচ্ছা তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা একটা তড়িৎ বিশ্লেষণ কোর্স দেখতে পাচ্ছি। এখানে এ এবং বি দুটি ধাতব তড়িৎদ্বার রয়েছে। এ তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত এবং বি তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে বোঝা যাচ্ছে যে এ তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করবে, বি তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে। আচ্ছা এবারে আমরা যাব ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। তো আমাদের প্রথম প্রশ্ন বা আমাদের প্রথম অপশনে যেটা বলতেছে যে এ তড়িৎদ্বার এ তড়িৎদ্বার বি অপেক্ষা সক্রিয়। আচ্ছা এটা মিথ্যা, খেয়াল করো। আমাদের বি তড়িৎদ্বারটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে, তাই না? ধরো লোহার তৈরি একটা পাথর বা পাত্র কিছু একটা হবে। আর এ তড়িৎদ্বারটা কাজ করবে আমাদের অ্যানোড হিসেবে। তাহলে আমরা কি করতেছি? বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিচ্ছি। তো সেই হিসেবে আমরা প্রথম অপশনটাকে সঠিক হিসেবে নিচ্ছি না। এখানে আসলে আলটিমেটলি হওয়া উচিত যে বি তড়িৎদ্বারটি এ তড়িৎদ্বার থেকে বেশি সক্রিয়। আচ্ছা এবারে এ তড়িৎদ্বারে নিকেল এবং বি তড়িৎদ্বারে এফি হলে বি তড়িৎদ্বারে নিকেলের প্রলেপ পড়বে, এটা সত্য কথা। এ তড়িৎদ্বারে তুমি যদি নিকেল বসাও আর বি তড়িৎদ্বারে তুমি যদি এফি বসাও তাহলে অবশ্যই কি বসবে? লোহার উপরে নিকেলের প্রলেপ। সো এফি এর উপরে নিকেলের প্রলেপ পড়বে, এটা সত্য। আর 3 নম্বর বি তড়িৎদ্বারে বিজারণ ঘটবে। খেয়াল করো, নিকেল কি করবে? ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হিসেবে দ্রবণে যাবে, গিয়ে বি তড়িৎদ্বারে গিয়ে নিকেল 2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? নিকেলে পরিণত হবে। সো এখানে এটাও সঠিক। সো 2 ও 3 সঠিক, দ্যাট মিনস এটা কত আমাদের গ নাম্বার। এটার সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। 2 ও 3 সঠিক, এটাকে আমরা গ নাম্বারের অ্যান্সার হিসেবে নিতে পারবো। আচ্ছা এবারে যাচ্ছি আমরা আরো একটা চিত্রে, দেখো বা আরো একটা কোষের চিত্রে। এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ না, শুধু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ।
তো সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ মানে কি এখানে পানিও আছে আর সালফিউরিক অ্যাসিড তো আছেই, তাহলে সালফিউরিক অ্যাসিডকে ভাগ করলে আমরা কি পাই বলো তো H প্লাস 2H প্লাস আর SO4 2 মাইনাস, আর জলীয় মানে কি পানি, পানি হলে কি পাই H প্লাস আর কি পাই OH মাইনাস। তাহলে এখন বলতেছে যে উদ্দীপকের কোষের অ্যানোড কর্তৃক, অ্যানোড মেনশন করছে, অ্যানোডে কারা যায় বলো তো অ্যানায়নরা যায় তাই না, অ্যানায়নরা অ্যানোডে যায়, তাহলে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে কে, অবশ্যই অ্যানায়নরা সালফেট মূলক আকৃষ্ট হবে, OH মূলক আকৃষ্ট হবে 2 এবং 3, তার মানে 2 ও 3 খ নাম্বারটা হবে এখানের সঠিক অ্যান্সার। আচ্ছা তো তাইলে আমি আশা করতেছি তোমরা এই পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো সম্ভবত আমাদের এই টপিকটা শেষ, আমরা যাব নেক্সট টপিকে। তো যাই হোক, তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই তড়িৎ বিশ্লেষণ কোষের পার্টে যতগুলো এমসিকিউ ছিল আমরা সেই এমসিকিউগুলো তোমাদের জন্য সমাধান করে দিলাম। আশা করতেছি তোমরা সেই সমাধানটুকু বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য বুঝিয়ে দিয়েছি। তো তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।